আপনি যদি জ্বালানি পোড়ানি করেন তাহলে সরকার আইন শৃঙ্খলা রক্ষা করতে বাধ্য হবে। এবং সেটি কিন্তু আজকে সাধারণ মানুষ কি চায়? সাধারণ মানুষ কিন্তু সরকারকে অভিযুক্ত করছে একটি জায়গাতে। কিছু ৩-৪ দিন আগে আমি দেখলাম, প্রথম আলোতেই একটি জরিপ দেখলাম, অনলাইনের যে জরিপ, সেখানে বিজেপির যে প্রধান, তিনি যে বক্তব্য বলেছিলেন যে তারা যে কোনো মূল্যে প্রয়োজনে গুলি করে হলেও শান্তি রক্ষা করবেন, সেটার উপরে আপনার সমর্থন আছে কি নেই। আমি দেখলাম 81% সেখানে সমর্থন আছে বলে তারা বলেছেন। অর্থাৎ দেশের মানুষ যে কোনো মূল্যে সন্ত্রাস দমন চায়, এবং সন্ত্রাস দমন হলে পরে তারপরে আলোচনা হবে। আপনার কাছে আবার ফিরবো, তার আগে নিচ্ছি আমি একটা ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব ইকবাল সোবহান চৌধুরী, কথা দিয়েছিলাম আপনার কাছেই ফিরবো, আর সেই সঙ্গে একটা প্রশ্ন আছে আপনার কাছে। সেটি হচ্ছে যে গত কয়েকদিন ধরে, এমনকি গতকালও মাহবুবুল আলম হানিফ বলেছেন যে আগামী 1 সপ্তাহের মধ্যে আসলে সমস্যার সমাধান হবে। এটা কিসের ভিত্তিতে বলছেন? না, তিনি কিন্তু সমস্যার সমাধান হবে বলেননি। তিনি বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং জনগণকে সঙ্গে নিয়ে সমস্যার সমাধান, এই সন্ত্রাস দমন করে সমস্যার সমাধান, সে কথা তিনি বলেছেন। এটা তো স্বাভাবিক। আমি তো প্রথমেই বলেছি যে প্রথম আলোর মতো যখন বলছেন 1 সপ্তাহ, একটু টাইম ফ্রেম দিয়ে দিচ্ছেন, তখন তো মনে হচ্ছে না যে কোনো কিছু আভাসের ভিত্তিতে বলছেন? এটা এগুলি হলো একটা কথা বলা যে 1 সপ্তাহ। আমি তো মনে করি বলে যে জনগণ চায় একদিনের মধ্যেই হোক, জনগণ চায় আগামীকাল থেকে হোক, কারণ একটি লোক আর যেন মৃত্যুবরণ না করে অগ্নিদগ্ধ হয়ে, আর যেন সাধারণ যে খেটে খাওয়া মানুষ তারা যেন অভুক্ত না থাকে, এটি কিন্তু আগামীকালের প্রত্যাশা সবার। তো সরকারের কাছে কিন্তু সবচেয়ে, আবার বলতে চাই, সরকারের কাছ থেকে মানুষের প্রত্যাশা কিন্তু দুটো। একটি হলো সরকার দেশে শান্তি রক্ষা করবেন, আইন শৃঙ্খলা রক্ষা করবেন। আরেকটি হলো সরকার উদ্যোগ নেবেন যে কোনো একটা সমস্যার সমাধানের জন্য। আজকে সরকার দুটো দায়িত্ব পালন করতে হচ্ছে সরকারকে। একদিকে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে দিয়ে তাদের পদক্ষেপ নিতে হচ্ছে, যেটা আমানুল্লাহ কবির সাহেব বললেন। আরেকটি উদ্যোগ হলো যে সমস্যার সমাধান করার জন্য তাদেরকে এগিয়ে আসা। আমি মনে করি যে সরকার এই দুটি দায়িত্ব পালন করার চেষ্টা করছেন। আমি বলছি না যে সমস্যার সমাধান হয়ে গেছে, তাহলে তার পাশাপাশি তাহলে মানে প্রতি উত্তর থাকতে হবে। এবং এখন দেখুন সাধারণ মানুষ কি চায়, যে আগামীকাল থেকে সব বন্ধ হয়ে যাক। আলোচনা তো আমি না চাইলেও আলোচনা হতেই হবে, কারণ রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবেই কিন্তু মোকাবেলা করতে হবে, সন্ত্রাস দিয়ে নয়। এবং আজকে এই আমি তো বলেছি যে আপনি ফ্রান্সের দিকে তাকান, আপনি লন্ডনের দিকে তাকান, আপনি আমেরিকার দিকে তাকান, 9/11-এ যারা সন্ত্রাস করেছে সেই তালেবানদের সাথে কি আলোচনা হয়েছে? হয়নি। আজকে IS যে সন্ত্রাস করছে তাদের সাথে কি আলোচনা করছে? বিএনপি সেরকম নিষিদ্ধ কোনো দল নয়, আমি সে কথা বলছি না, নিষিদ্ধ দল নয়, কিন্তু কর্মকাণ্ডগুলো যেটি হচ্ছে সেটি কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ড নয়। রাজনৈতিক কর্মসূচিতে রাজনৈতিক কর্মকাণ্ডের বহির্ভূত সহিংসতা, সেটি কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ডের বহির্ভূত। আরেকটি কথা আমি এখানে একটু সতর্কতার সাথে বলতে চাই। এখানে আসার আগে আমি বগুড়া থেকে আমাদের পত্রিকার করেসপন্ডেন্ট টেলিফোন করলেন। তিনি জানালেন যে বেগম খালেদা জিয়ার বক্তব্যের পরে বগুড়াতে তার দলের নেতাকর্মীরা তারা কিন্তু এক ধরনের নিষ্ক্রিয় বা এই ধরনের কর্মকাণ্ডে তারা কিন্তু সম্পৃক্ত হননি। কিন্তু সেখানে যখন আমাকে প্রায় 10টা সাড়ে 10টার দিকে টেলিফোন করলেন, সেখানে তিনি জানালেন যে জামাতে ইসলামের নেতাকর্মীরা তারা নেমে বেশ কিছু গাড়ি জ্বালাচ্ছে এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ড করছে। এখন প্রশ্নটি হলো যে আমার আশঙ্কাটা কিন্তু ওই জায়গাটাতে, যে বেগম খালেদা জিয়া তিনি একদিকে একটি দলের প্রধান, আরেকদিকে তিনি একটি জোটের প্রধান, যে জোটে জামাত ইসলামী তারা আছেন। এবং সেইখানে যদি জামাত ইসলাম যদি আজকে এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডগুলো যদি না বন্ধ করেন,
আরেকটা কথা আপনি জিজ্ঞেস করেছিলেন যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে বেগম খালেদা যে বলেছেন এগুলি সরকারি দল করেছে। আপনার মিডিয়াতে যে প্রচারগুলো করেছেন তাতে কি আপনি বলুন তো সেটি কি সরকারি দলের না বলা হয় আসলে মিডিয়ায় বিভিন্ন রকম খবর এসেছে যে এটা আসলে আউটসোর্সিং হচ্ছে, অর্থের বিনিময়ে। আউটসোর্সিংটা কারা করছে? আপনার পত্রিকাতে যারা এই কর্মকাণ্ড করেছে তারাই নিজেরা বলছে যে আমাদেরকে ওই মুখ দলের পক্ষ থেকে টাকা দিয়ে আমাদেরকে নামানো হয়েছে। জনাব আমানুল্লাহ কবির, একটু মানে এই বর্তমান যে পরিস্থিতি, আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটি দলের জন্য আসলে এক্সিট মানে এই অবস্থা থেকে বের হয়ে আসার কোনো পথ কেন দেখেন? একদমই দুজন কিন্তু মুখোমুখি, তো মানে কোথা থেকে কে বেরিয়ে আসতে পারে, কোনো সমাধান যদি আপনি এটা বলতেন। না না, আমাদের মুশকিল হলো কি এখানে যে জিনিসটা হয়, আমাদের এখানে যে জিনিসটা হয় যে সব সময় করে কি আমরা তৃতীয় পক্ষের উপরে নির্ভর করি, বিশেষ করে বিদেশিদের মানে একটা মিডিয়েট করে, এরকম একটা অনেকেরই এরকম প্রত্যাশা থাকে। এবং এই জিনিসটা হয় কি, এর ফলে হয় কি, এইগুলো আপনি যখন এই বিদেশি শক্তির উপরে নির্ভর করেন বা তারা যখন মিডিয়েট করতে আসে, আমরা তার ফলে কি দেখেছি, একটা পর্যায়ে তারা ভার্চুয়ালি আমাদের ইন্টারনাল অ্যাফেয়ার্সে ইন্টারফেয়ার করে। এর খুব মানে একেবারে প্রকৃষ্ট মানে সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে পাকিস্তান আর আফগানিস্তান। আমি অন্যখানে গেলাম না, এই কাছেগুলোর দুইটা কথা বললাম। তো আপনি যখন কারো বিদেশি শক্তির উপর নির্ভর করুন যে সে আসুক আমাকে ইন্টারফেয়ার করে মানে আমার ইন্টারভেন করে এখানে একটা মীমাংসা করে দেখ, এটা যেই হোক, এটা আমি চাই না। বিরোধটা হলো আমাদের দেশে তো অনেক সিনিয়র রাজনীতিবিদরা আছেন। আমি আসছি ওই জায়গায় আসছি, আমি আসছি মানে এখানে যেটা হলো আমার ঘরের বিরোধ আমি মীমাংসা করব। দেখেন ঘরের বিরোধকে মীমাংসা করতে পারে, এটা আপনার মধ্যে আমার মধ্যে যদি বিরোধ হয়, যদি আমি না পারি, তাহলে তৃতীয় পক্ষ আছে। দুর্ভাগ্যজনক হচ্ছে যে আমাদের এখানে সবচেয়ে যে জিনিসটা বলতে গেলে অনেক কিছু বলতে হবে, এখানে কিন্তু 15 সেকেন্ডের মধ্যে শেষ করুন। হ্যাঁ, আমাদের এখানে কিন্তু কোনো এরকম কোনো রাজনৈতিক, যে মৌলানা ভাসানী এক সময় ছিলেন, ওইরকম কোনো রাজনৈতিক নেতৃত্ব নেই। 2 নম্বর হচ্ছে ব্যালেন্সিং ফোর্স বলে এখানে কেউ নাই, তাই না? আজকে যদি একটা ব্যালেন্সিং ফোর্স থাকলো, তারপরও আসলে কোনো না কোনো উদ্যোগ, কোনো না কোনো প্রচেষ্টার মাধ্যমে আসলে সমস্যার সমাধান হবে, আমরা আসলে সেই প্রত্যাশাই করছি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আজকে স্টুডিওতে আসার জন্য। দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন।